আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএসসি 27 ও 28 ব্যাচের জন্য কমার্সিয়াল স্টুডেন্টের জন্য বিশেষ করে এই ক্লাসটা ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায়ের আজকে আমি টপ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ সলভ করবো। হয়তোবা এটার উপর আরেকটা ক্লাস নিতে হতে পারে। আজকে আমি একটা পার ডে ভাগ করছি। এই প্রথম পার ডে হয়তোবা আমি কয়েকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ সলভ করবো। আজকে আমি ব্যবসা পরিবেশ যে টপিকটা আছে সেখান থেকে এমসিকিউ নিই নাই। আমি আরগুলো থেকে নিয়েছি, শিল্প থেকে নিয়েছি, বাণিজ্য থেকে নিয়েছি, ব্যবসায়ী কমিউনিকেশন ইতিহাস থেকে নিয়েছি। আরেকটা নিয়েছি হচ্ছে গিয়ে আমাদের প্রত্যক্ষ সেবা থেকে। ঠিক আছে, এই কয়েকটা বিষয় থেকে আমি আপনাদের জন্য এমসিকিউর জন্য স্লাইড তৈরি করেছি। আর ব্যবসা পরিবেশের জন্য আমি আরেকটা ক্লাস নেব, এটাতে একটু এমসিকিউ গুলো একটু আরো ভালো করে ক্লিয়ার করে দিব। সো আমি ক্লাসটা শুরু করি। আমি আছি আপনাদের সাথে ইমতিয়াজ শওকত সাইমন। কমার্স পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত। শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে, এই অধ্যায় যখন স্টার্ট করব আমাদের কিন্তু ইতিহাস জানতে হবে। ইতিহাসের মধ্যে যদি দেখি, প্রথমে আছে প্রাচীন যুগ, তারপর আছে মধ্যযুগ, তারপর হচ্ছে আধুনিক যুগ। আমরা বর্তমানে কোন যুগে বসবাস করতেছি? আমরা সবাই জানি আমরা বর্তমানে আধুনিক যুগে বসবাস করতেছি। এখন আমাদের পরীক্ষায় প্রশ্ন করে কিরকম, এই চার্ট থেকে যে এই চার্ট থেকে প্রশ্ন করে এরকম যে যে কোন যুগে, বলবে যে কোনটি প্রাচীন যুগের উদাহরণ, মানে এরকম করে বলবে। তোমাদের অপশনে দেওয়া থাকবে অনেক, প্রাচীন যুগ থেকে একটা দেওয়া থাকবে, এটা তোমাকে দেখাতে হবে সঠিকভাবে। তো এই চার্টটা মুখস্থ করতে হবে। বিশেষ করে আমি বলবো তোমরা উম, আধুনিক যুগটা কম মুখস্থ করলে চলবে। আধুনিক যুগের তোমরা দেখে বুঝতে পারবে। আধুনিক যুগ থেকে শিল্প বিপ্লবের এই টপিকটা শুধু এটা মনে রাখবো যেটা আধুনিক যুগের, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে মনে করে এটা মধ্যযুগের, কিন্তু না, এটা আধুনিক যুগের। তো আধুনিক যুগ থেকে আরগুলো একবার একবার পড়ে গেলে চলবে, কিন্তু শিল্প বিপ্লবটা একটু মুখস্থ রাখতাম। আর হচ্ছে আর পশু শিকার, আমাদের শিকার, শিকার কতটা থাকলে পশু শিকার, মৎস্য শিকার সাধারণত এটা প্রাচীন যুগে চলে যাচ্ছে। ফলমূল আহরণ করতো মানুষের, তখন মানুষ জীবিকা নির্বাহ করতো পশু শিকার করতে, করে মৎস্য শিকার করে, ফলমূল আহরণ করে, কৃষিকার্য করে, দ্রব্য বিনিময় করে। দ্রব্য মানে হচ্ছে, মনে করো আমার থেকে চাল আছে, আমার থেকে কি আছে, মনে করো আমার থেকে সবজি আছে, উদাহরণ। তো আমি, আমাকে, আমার প্রয়োজন হচ্ছে সবজি, আমার প্রয়োজন চাল। তো আপনার চালটা আমাকে, আপনার সবজিগুলো আমাকে দিবেন, আমার চালগুলো আপনি দিবেন। এতে কি হয়, দ্রব্যগুলো বিনিময়। তো আস্তে আস্তে মানুষ অনুভব করতেছে না, এখান থেকে যদি আমরা যদি দ্রব্যগুলো বিনিময় করে আমাদের মধ্যে একটা অসামঞ্জস্য সৃষ্টি হচ্ছে। ও আমার থেকে বেশি নিচ্ছে আর আমি ওর থেকে কম নিচ্ছি। তো ওদের মাথায়, ওদের মাথার চিন্তা ভাবনা আরো কি হলো, আরো প্রসারিত হলো। তারা আস্তে আস্তে চলে আসলো মধ্যযুগে। মধ্যযুগে এসে তারা এখন বলতেছে না, আমরা এরকম করব না, আমরা এখন করব হচ্ছে দ্রব্য বিনিময় হিসেবে না করে, আমরা বিনিময়ের মাধ্যম, দ্রব্যকে বিনিময়ের মাধ্যম হিসেবে না ব্যবহার না করে আমরা ব্যবহার করব, মনে করো আপনার থেকে চাউল আছে, আমি শামুক, ঝিনুক, কড়ি, পাথর এগুলো দিব, আপনি আমাকে চাউলগুলো দিবেন। তাহলে এগুলো তখনকার টাকার মতো, মুদ্রার মতো ব্যবহার করা হতো। মধ্যযুগে এসে বিনিময়ের মাধ্যমে তখন স্বর্ণ, রূপা ও অন্যান্য ধাতব ব্যবহার করতে হতো। হ্যাঁ, কাগজে মুদ্রা প্রচলন হয়, এটা গুরুত্বপূর্ণ। কখন হয়? মধ্যযুগে, এটা বেশি গুরুত্বপূর্ণ। লাল কালার দিয়ে কাগজে মুদ্রা প্রচলন হয়, এটা মধ্যযুগে। কাগজে মুদ্রা প্রচলন হয় কোন যুগে? মধ্যযুগে। কাগজে মুদ্রা প্রচলন হয় মধ্যযুগে, এটা মুখস্থ, টানা মুখস্থ। বাজার ও শহর সৃষ্টি হয় মধ্যযুগে, এবং ব্যবসা সংগঠন উদ্যোগ হয় মধ্যযুগে। এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ। আর মাধ্যম হিসেবে ব্যবহার হয় কি কি, এগুলো মনে রাখবা। বলবে প্রশ্নে, বিনিময়ের মাধ্যম হিসেবে মধ্যযুগে কোন কোন উপাদানগুলো ব্যবহার হতো? শামুক, ঝিনুক, কড়ি, পাথর এবং স্বর্ণ, রূপা, অন্যান্য ধাতব। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসলো শিল্প বিপ্লব আধুনিক যুগে। তখন তথ্য প্রযুক্তি যোগাযোগ উন্নয়ন হচ্ছে। তখন কি হচ্ছে, আধুনিক যুগে এখন কি হচ্ছে, তথ্য প্রযুক্তি যোগাযোগ, আমরা দেখতে পাচ্ছি এখানে এআই এর যুগ বলা হয়। তারপর হচ্ছে বিভিন্ন শিল্প কারখানার বিকাশ হয়ে গেছে, আরো হচ্ছে বৃহদায়তন উৎপাদন বন্টন ব্যবস্থা হচ্ছে, প্রচলন হচ্ছে ব্যাংক ব্যবস্থা সম্প্রসারণ হচ্ছে, এটিএম কার্ড প্রচলন, মোবাইল ব্যাংকিং আরো ইত্যাদি। তো এগুলা একটা মজার বিষয় কি, আমাদের এটা, আমাদের বইটা হচ্ছে 9-10 এর বইয়ে যে উদাহরণগুলো দেওয়া থাকে আমাদের, এখানে হচ্ছে যে উদাহরণগুলো দেওয়া থাকে হুবহু সেগুলো তুলে দেয়, মানে বাহির থেকে দেয় না। কারণ এটা বুক থেকে, বইটা প্রণয়ন করা হয়েছে, বুক থেকে পাবলিশ করা হয়েছে। সো ওরা এরকম স্ট্যান্ডার্ড বর্ষণ করে। আমরা একটু উদাহরণগুলো দেখে দেখবেন হুবহু কমে চলে আসবে।
তো আমরা একটু প্রথমে শুরুটা জানলাম না, সূচনা শুরু করলাম যে কিভাবে এই ক্রমবিকাশটা হয়। আমি যতটুকু সম্ভব বুঝে দিয়েছি সংক্ষেপে, যেহেতু এমসিকিউ ক্লাস, কিছু ইনফরমেশন আমাদের থেকে লাগবে এমসিকিউ সলভ করার জন্য। আমারও সহজ হয়ে যাবে, আপনাদের সহজ হয়ে যাবে। তো আমরা এখন প্রথম একটা এমসিকিউ দেখবো, দেখে আমরা পারি কিনা। তাহলে শুরু করি। প্রথম এমসিকিউ বলতেছে ব্যবসায়ীর উৎপত্তির মূল কারণ। আগে বলো, একটা জানি, আমরা অপশনটা টেস্ট করি। শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব কখন হয়? আর ব্যবসায়ী উৎপত্তি হয়, মানে ব্যবসা সংগ্রহ উদ্যোগ হয় মধ্যযুগে, আর শিল্প বিপ্লব হয় আধুনিক যুগে। তার মানে এটার সাথে কোনো কানেক্টিভিটি নাই। মুনাফা, আচ্ছা মুনাফা কখন হতো? যদি বলতাম ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি, মুনাফা অর্জন, মূল উদ্দেশ্য বাড়ানো, উৎপত্তির মূল কারণ। কেন হয়েছে মূলত? মূলত হয়েছে মানুষের অভাববোধের জন্য। মানে মানুষের অভাববোধের জন্য মানুষ দ্রব্য বিনিময় করতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, অনেক অভাববোধ, এগুলো বললে অনেক সময় লাগবে, সেজন্য বলছি না। অনেক তোমরা রিডিং করে নিলে আরো ভালো হবে, বই থেকে রিডিং করলে আরো ভালো করে জানতে পারবে। মূলত এটা উদ্যোগ হয় মানুষের অভাববোধ থেকে। ঠিক আছে, প্রথমে যেটা উত্তর হচ্ছে মানুষের অভাববোধ। সো দেন আমাদের এখন যেটা হবে 2 নম্বর এমসিকিউ বলছি। দেখো, ব্যবসার সঙ্গে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কি থাকতে হবে? আচ্ছা, একটা পণ্য বা সেবা কখন আমরা কি করব, ক্রয় করব? যখন আমরা কোনো কিছু বুক করি কিংবা ক্রয় করি, যখন এটার উপযোগ থাকে। উপযোগ মানে কি? যেটার যেটার তৃপ্তি থাকে। হ্যাঁ, যেটার তৃপ্তি থাকে এটাকে উপযোগ বলা হয়। হ্যাঁ, তো সৌন্দর্য এটা বিষয় না। পণ্য সৌন্দর্য থাকতে পারে, কিন্তু এটার আমি এটা গ্রহণ করার মতো উপযোগী না। আমি সৌন্দর্য দিয়ে কি করবো? বিলাসিতা সেম, জনপ্রিয়তা সেম। তো উপযোগ থাকতে হবে। হ্যাঁ, যেগুলা অর্থাৎ যা যে পণ্যগুলো মানুষের অভাব পূরণের ক্ষমতা রাখে, ওই পণ্যগুলো উপযোগ থাকে। তো এটা যদি আমাদের অভাব পূরণ করতে না পারে, কারণ ব্যবসায়িক গঠন হয়েছে মূলত অভাববোধের কারণে। তো ব্যবসার গঠন হয়েছে অভাববোধের কারণে, তো পণ্যগুলো যদি আমাদের উপযোগ পূরণ করতে না পারে, আমাদের অভাবগুলো যদি কি করতে না পারে, পূরণ করতে না পারে, ওই পণ্যগুলো কি করবো আমরা, কেন ব্যবসাটা? সো এটা হচ্ছে উপযোগ উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। উত্তর হলো উপযোগ। 3 নম্বর প্রশ্নে ব্যবসার অন্যতম প্রধান বৈশিষ্ট্য নিশ্চিত লাভ না। ব্যবসা একটা জিনিস বলো, ব্যবসাকে বলা হয়, আমি বলি, আমি একটু ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা করলে এটা বুঝতে পারলাম। সুদকে রাসূলুল্লাহ মানে কোরআনে বলা হয়েছে, ইসলাম বলা হয়েছে যে সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। এবং সুদ হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময়ে এটার কোনো মানে পাবো, এটা নিশ্চিত। সবকিছু ঠিক থাকে, এটা পাবোই, আমি এটা নিশ্চিত। সেজন্য সুদকে হারাম করা হয়েছে। হ্যাঁ, সুদ এটা পাবো না, মানে কোনো ঝুঁকি নাই, তোমার না পাওয়ার কোনো আশঙ্কা নেই। কিন্তু ব্যবসায় কেন হালাল করা হয়েছে? ব্যবসায় হচ্ছে লাভও হতে পারে, লোকসান হতে পারে, এই ঝুঁকি যেটা যেহেতু আছে, সেহেতু ব্যবসাকে হালাল করা হয়েছে। এখন প্রশ্ন, নিশ্চিত লাভ না, নিশ্চিত লাভ না। ব্যবসায় লাভ লোকসান ওটা ওটা হতে পারে, অবসর না, এটা তো কোনো বিষয় না, এটা মালিকের ব্যক্তিগত বিষয়। যে দান এটাও না, তাহলে ঝুঁকি, ব্যবসায় ঝুঁকি থাকবে, এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। বুঝছেন? তারপর আসেন ব্যবসার ক্ষতির আশঙ্কা, সেম, ক্ষতির আশঙ্কাকে ঝুঁকি বলে। ঠিক আছে, তা বললাম। ব্যবসায়ের প্রধানত আধুনিক ব্যবসাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? আধুনিক ব্যবসায় প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে 3টি ভাগে। এটা কি আমি এখানে দেখাচ্ছি, এটা 3টি হবে, কোন উত্তর দেখে নেন। ব্যবসাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটা শিল্প, বাণিজ্য, একটা প্রত্যক্ষ সেবা। শিল্পকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। বাণিজ্যে, যে বাণিজ্য মানে কি? বাণিজ্য হচ্ছে উৎপাদিত পণ্য, আমি আবার বলতেছি, উৎপাদিত পণ্য বা সেবা চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর আগ পর্যন্ত যতগুলো কাজ, তাকে বাণিজ্য বলে। তো এই বাণিজ্য এগুলো করতে আমাদের সাধারণত এই 5টা, এই 6টা কাজ করতে হবে। বুঝছেন? 6টা মাধ্যমের যেতে হয়। আর প্রত্যক্ষ সেবা মানে হচ্ছে যেগুলা সেবা দানকারী প্রতিষ্ঠান, যারা সেবার মাধ্যমে তাদের আয় করে, ওদের প্রত্যক্ষ সেবা প্রতিষ্ঠান বলে। এটা প্রত্যক্ষ সেবা আইনি ভিত্তি, ডাক্তারি, কৌশলী, প্রতিষ্ঠান। বুঝছেন? তো এটার উত্তর হবে 3টা। বললাম উত্তর 3টা। এখন কি কি এগুলো দেখে নেন, এখানে আবার আসছে, আবার এটা আসছে, বলছে আধুনিক ব্যবসার প্রধান শাখা কোনগুলো? কৃষি, শিল্প, ব্যাংক, না ভুল। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। উত্তর পাচ্ছেন, আগে বলবেন শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, উত্তর এটা। এখন পড়েছিলাম। শিল্পকে বলা হয়, শিল্পের কাজ হচ্ছে উৎপাদন করা। আমি বলছি শিল্পের কাজ হচ্ছে উৎপাদন করা।
কাঁচামালকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করাই হচ্ছে শিল্পের কাজ। এবং শিল্পের ক্লাসিফিকেশন ভিন্ন ভিন্ন ভাবে আসতে পারে, কিন্তু শিল্পের সাধারণ সংজ্ঞাটা দেওয়া যায়। তো বন্টন বন্টন হচ্ছে কিসের কাজ? বাণিজ্যের কাজ। উৎপাদন হচ্ছে শিল্পের কাজ। বুঝছেন? বুঝছেন? তো উৎপাদন, শিল্পকে সেজন্য উৎপাদন বাহন বলা হয়। শেষ। এখন শিল্পের ক্লাসিফিকেশন গুলো আমরা একটু দেখবো। শিল্পকে এখানে 5 ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে প্রজনন শিল্প, যেটাকে বলা হয় জেনেটিক ইন্ডাস্ট্রি। তো এখানে বলা হয়েছে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদন কাজে ব্যবহৃত। এটা না বুঝলে আমি আরেকটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। উদ্ভিদ বা প্রাণীর বংশ বিস্তার করার প্রক্রিয়াকেই প্রজনন শিল্প বলা হয়। এক, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে খালেকুজ্জামান স্যারের বই লেখা আছে, এটা আর সহজভাবে বোঝানো হতো। কিংবা এখানে উৎপাদিত সামগ্রী, মনে করো মাছ থেকে মাছের পোনা, মানে মাছ থেকে মাছের পোনা চাষ করতেছি, মুরগি থেকে মুরগির বাচ্চা ফোটাচ্ছি। তো এগুলো কি? এগুলো হচ্ছে উৎপাদিত সামগ্রী, মানে হচ্ছে এগুলো অলরেডি ফুলফিল। এখান থেকে আমি পুনরায় আমার উৎপাদন কাজে ব্যবহার করতেছি। এক্সাম্পল, নার্সারি মানে হচ্ছে উদ্ভিদের বংশ বিস্তার করতেছি। বুঝছেন? হ্যাচারি মানে হচ্ছে ওই মাছের পোনা দিয়ে করতেছি। বুঝছেন? প্রজনন শিল্প হয়। নিষ্কাশন শিল্প কি? শিল্পের মাধ্যমে ভূগর্ভ পানি বায়ু থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করা। শর্টকাট, শিল্পের মাধ্যমে ভূগর্ভ পানি বায়ু থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করা, এটা হলো কোন শিল্প? নির্মাণ শিল্প কি? নির্মাণ শিল্প সবচেয়ে সহজ উদাহরণগুলো মনে রাখবে। শিল্পের মাধ্যমে রাস্তাঘাট সেতু নির্মাণ করা। উৎপাদন শিল্প, শিল্পে শ্রম ও যন্ত্রের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা। বস্ত্র শিল্প, মনে করো আমার কাপড় ছিল, বা সুতা থেকে কাপড় তৈরি করতেছি, বস্ত্র শিল্পের মধ্যে আসছে। ঠিক আছে? সেবা শিল্পটা মনে রাখবা। শিল্প বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রার সহজ ও আনন্দদায়ক করে, যেমন বিদ্যুৎ, গ্যাস উৎপাদন, বিতরণ, ব্যাংকিং, স্বাস্থ্য সেবা ইত্যাদি। এগুলো হচ্ছে সেবা শিল্পের উদাহরণ। উদাহরণগুলো খুব চলে আসবে আমাদের। এটা হচ্ছে মজার বিষয়, হচ্ছে উদাহরণগুলো মনে রাখবো, খুব চলে আসবে। সো আমরা এখানে এমসিকিউ তে যাবো। তুলা থেকে সুতা। এখন আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, তুলা থেকে সুতা। এটা দেখো, শিল্পে শ্রম ও যন্ত্রের মাধ্যমে তুলা কাঁচামালকে, মনে কর তুলাটা কাঁচামাল, প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্য। সুতা, এটা আমাদের ব্যবহার উপযোগী করতেছে, চূড়ান্ত পণ্যে রূপান্তর করতেছে। এটা কোন ধরনের শিল্প? উৎপাদন শিল্প। বুঝছেন? এখন আসেন, খনি থেকে কয়লা উত্তোলন কোন ধরনের শিল্প? এখানে প্রশ্ন দেখার দরকার নেই, আমি পড়াইছি, দেখেন। খনি থেকে কই, এই তো, হ্যাঁ, নিষ্কাশন শিল্প। প্রাকৃতিক সম্পদ আহরণ করে, ভূগর্ভ পানি বায়ু থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করাকে বলা হয় নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প। বুঝছেন? আরেকটা আসুন, হ্যাচারিতে মাছের পোনা উৎপাদন করা কোন ধরনের শিল্প? উদ্ভিদ প্রাণীর বংশ বিস্তার করতেছে না, প্রজনন শিল্প। রাস্তাঘাট নির্মাণ শিল্প। শিল্পের প্রধান উপাদান কয়টি? শিল্প প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? প্রথমে বলছিলাম 5 ভাগে। প্রথম হচ্ছে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প, আরটা হচ্ছে সেবা শিল্প। 5টা গেল না? শিল্পের কাজ কি? শিল্প কি করে? কাঁচামালকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে এটা রূপের পরিবর্তন করে এটাকে আমাদের ব্যবহার উপযোগী করে। তাহলে শিল্পের কাজ হচ্ছে রূপগত পরিবর্তন করা। কোন ধরনের বৈশিষ্ট্য করে? রূপগত। বুঝছেন? বাণিজ্যের প্রধান কাজ কি? আমি প্রথমেই বলছিলাম, শিল্পের কাজ হচ্ছে উৎপাদন করা, বাণিজ্যের কাজ হচ্ছে উৎপাদিত পণ্যগুলো চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেওয়া, অর্থাৎ বন্টন করা, সহায়তা করা। হ্যাঁ, এখন প্রশ্ন, বাণিজ্যের বিভিন্ন উপাদানে কি কি কাজ করে? আচ্ছা, সত্যগত কাজ, পণ্য বিনিময়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর করে, মালিকানা সংক্রান্ত বাহাদুর করে। স্থানগত, পরিবহনের মাধ্যমে, মনে করেন রংপুর থেকে আপনি কুমিল্লায় একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন, পরিবহনের মাধ্যমে নিয়ে যাচ্ছেন। আপনার স্থান কি করে? স্থানগত বাধা দূর করতেছে পরিবহন। সময়গত, আপনি এই শীতকালে মনে করেন কোনো একটা শীতজ সবজি আপনি গোডাউনে রাখতেছেন, এটা গরমকালে বা গ্রীষ্মকালে আপনি এটা কি করবেন? বিক্রি করবেন। তো গোদামে রাখতেছেন, এটা মানে এর সময়ের পার্থক্য হচ্ছে, গোদামে রাখতেছেন আপনার সময়গত বাধা দূর করতেছে,
গুদামজাতকরণ। ব্যাংকিং অর্থ, আমাদের অর্থ লাগলে আমি ব্যাংকে যাই, তো ব্যাংক আমাদের অর্থ হতে বাধা দূর করতেছে। বীমা, মনে করো আপনি নৌপথে কোনো একটা কিছু আনতেছেন, মানে অর্থাৎ নদী পথে জাহাজ করে মাল আনতেছেন, আপনি নৌ বিমা করে রাখছেন, তাহলে এটার ফলে নৌ বিমা কি হলো, আমরা যে ক্ষতিটা হবে, মনে করো আল্লাহ না করুক যে জাহাজটা ডুবে গেল, তাহলে বীমা কোম্পানি আপনাকে ওই ক্ষতিপূরণটা দিবে। সেজন্য আপনি ঝুঁকিটা একটা কোম্পানির উপর, মানে একটা বীমা প্রতিষ্ঠানের উপর দিয়ে দিচ্ছেন। তার মানে বীমা হচ্ছে আমাদের ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করতে সাহায্য করে। তত্ত্বগত, মানে তত্ত্বগত, আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এটা সবাইকে জানাতে হবে। আপনি একটা প্রোডাক্ট বাজারে লঞ্চ করছেন, এটা সবাইকে জানাতে হবে যাতে ভোক্তারা জানতে পারে এই প্রোডাক্ট সম্পর্কে, সেজন্য বিজ্ঞাপন করতেছেন, তথ্যগত ভাবে করতেছেন। তো এই কোয়েশ্চনে কি বলতেছে দেখেন, যে স্থানগত বাধা দূর করে কোনটি? স্থানগত বাধা দূর করে হচ্ছে পরিবহন। আমি একটা উদাহরণ দিলাম, রংপুর থেকে কুমিল্লায় আপনি একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন, পরিবহনের মাধ্যমে নিয়ে যাচ্ছেন, স্থান পরিবর্তন করতে সাহায্য করতেছে, স্থানগত বাধা দূর করতেছে, এটা হচ্ছে পরিবহন করতেছে, ঠিক আছে। সময়গত গুদামজাতকরণ, মুখস্থ। ঝুঁকিগত বীমা, মুখস্থ। আমি চারটা মুখস্থ করবে দেখবেন, আর বুঝে বুঝে পড়বেন, মুখস্থ করার দরকার নেই, বুঝে বুঝে পড়লে এনাফ। তত্ত্বগত বাধা দূর করতেছে বিজ্ঞাপন। কয়টা জিও দেখছেন? আর্থিক বাধা, আর্থিক মানে হচ্ছে অর্থের বাধা, দূর করতেছে ব্যাংকিং। প্রত্যক্ষ সেবার উদাহরণ, প্রত্যক্ষ সেবার উদাহরণ যদি দিতে চাই, আমরা আগে একটু কয়েকটা স্লাইডে ব্যাক করি। আমি ওই আগের একটা স্লাইড ছিল, মানে প্রত্যক্ষ, এই দেখুন। প্রত্যক্ষ সেবার উদাহরণ আইনি বৃত্তি, ডাক্তারি, প্রকৌশলী বৃত্তি, যারা নিজেদের শ্রম দিয়ে, মেধা দিয়ে অন্যের উপযোগ মিটাই, মানে অন্যের চাহিদা মিটাই, শ্রম ও মেধা দিয়ে বুঝি। তার মানে এটা সেবা দিচ্ছে না, সেবার মাধ্যমে তাদের আয়টা হচ্ছে মূলত সেবার মাধ্যমে, সেজন্য এটাকে প্রত্যক্ষ সেবা বলে। এখন এমসিকিউ যেটা আমরা সলভ করছি, এটা কোনটা? এটা অনেক দূরে মনে হয়। এই এখানে, আচ্ছা, হ্যাঁ, তো বলতেছি দেখেন, নিচের কোনটি প্রত্যক্ষ সেবার উদাহরণ? ধান উৎপাদন না, কাপড় তৈরি না, করাতি উদ্যোগ, এগুলো শিল্পের উদাহরণ। আর এটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা চিকিৎসা দেওয়া, ঠিক আছে। প্রত্যক্ষ সেবা ধরুন ব্যবসা প্রতিষ্ঠান, আইনজীবী, পোশাক তৈরি কোন ধরনের? শিল্প। বাট আইনজীবীটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। আচ্ছা, ব্যবসা সংগঠন উদ্ভব কখন হয়? আমি বললাম মধ্যযুগে, আমি বলে দিলাম না ছাড় এটাতে, মধ্যযুগে হয়। আচ্ছা, এখান থেকে আটটা এমসিকিউ বের করা যায়। আধুনিক প্রাচীন যুগে হয়েছিল এই দ্রব্য বিনিময় করতো, হুম, মানুষ দ্রব্য বিনিময় করতো, পশু শিকার করতো, মৎস্য শিকার করতো। মধ্যযুগে এসে দ্রব্য বিনিময়ের মাধ্যম হিসেবে তারা স্বর্ণ, রূপা, তারপর শামুক, পাথর, আরো ইত্যাদি কিছু ব্যবহার করতো। আধুনিক যুগে এসে শিল্প বিপ্লব হয়, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটে, তথ্য ও প্রযুক্তির উন্নয়ন ঘটে, এবং নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান উদ্ভাবন হয়, বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান উদ্ভাবন হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আরো অনেক কিছু হয়, এটা চার্টে দেওয়া আছে। আমি সব, মানে যেগুলো কমন এগুলো বলে দিচ্ছি। তাহলে ব্যবসা সংগঠন উদ্ভব হয় কখন? মধ্যযুগে। হ্যাঁ, এখানে একটা বিষয়, এখানে হচ্ছে বাংলাদেশের কোন বন্দরকে পোর্টো গ্র্যান্ডি বলা হয়? এটা পর্তুগিজরা বলেছিল চট্টগ্রামকে, এটা মুখস্থ। পোর্টো পিকিউনি অর্থ কি? মানে এটা ক্ষুদ্র গ্রাম, সরি ক্ষুদ্র বন্দর। এটাকে বলা হয়, এটা বলা হয়েছে পর্তুগিজরা, এটা বলেছিল কোন গ্রামকে, কোন স্থানকে বলেছিল? এটা বলেছিল হচ্ছে সপ্তগ্রামকে। বুঝছেন? মনে রাখবেন। ব্যবসায়ের মাধ্যমে কোন সৃষ্টি হয়? অভাব না, বেকারত্ব না, অলসতা না, কর্মসংস্থান। কেন কর্মসংস্থান? মনে করেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করলেন, আপনি বেকার, আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান করলেন, আপনি নিজের আত্মকর্মসংস্থান সৃষ্টি করলেন। অন দ্য আদার হ্যান্ড, আপনার ব্যবসা যখন আস্তে আস্তে সম্প্রসারিত হবে, তখন দেখলেন আপনার কর্মচারী লাগতেছে, এই আপনাদের এলাকায় অনেক বেকার ছেলে আছে, ওদেরকে আপনি কাজ করার সুযোগ দিলেন, তাহলে আপনি কর্মসংস্থান সৃষ্টি করছেন। ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়। এই জীবনটি ব্যবসায়ীর সামাজিক গুরুত্ব। সামাজিক, আপনি সমাজের জন্য কাজ করতে, এটি সামাজিক একটা কাজ করতে গেলে কর্মসংস্থান সৃষ্টি করা। শেষ। ব্যবসায় পরিবেশের একটি উপাদান হচ্ছে, অনেক উপাদান, রাজনৈতিক পরিবেশ, ব্যবসায় পরিবেশের উপাদানের মধ্যে রাজনৈতিক পরিবেশ আছে, প্রাকৃতিক পরিবেশ আছে, অর্থনৈতিক পরিবেশ আছে, প্রযুক্তিগত পরিবেশ আছে। হ্যাঁ,
অনেক আছে। আমি পরিবেশ নিয়ে একটা এমসিকিউ সলভিং ক্লাস দিব আজকে। আমি পরিবেশ নিয়ে 2টা এমসিকিউ এখানে আসছে, এগুলো আমি সলভ করে দিই। রাজনৈতিক পরিবেশ, বক্তার রুচি ও মনোভাব, এটা হচ্ছে সামাজিক পরিবেশের উদাহরণ। বক্তার রুচি ও মনোভাব ব্যবসায় পরিবেশের কোন উপাদানের সঙ্গে জড়িত, তাহলে এটা হচ্ছে সামাজিক পরিবেশের সাথে জড়িত। অর্থাৎ এখানে দিচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ। আইন শৃঙ্খলা এটা আইনগত পরিবেশ যাবে না ভাই, আইনগত পরিবেশে যাবে না। আইন শৃঙ্খলাটা এটা হচ্ছে রাজনৈতিক পরিবেশের একটা উদাহরণ। এটা নিয়ে আগামী ক্লাস আরো ইন ডিটেলস বলবো। আজকে এতটুকু থাক। সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আশা করি এই ক্লাসটা অনেক অনেক উপকৃত হবেন আপনারা। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো ওই সমস্যাটা সলভ করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।